আজ আমরা শুরু করতে যাচ্ছি আইএলটিএস একাডেমিকের কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের আইএলটিএস কোর্সটা মূলত হচ্ছে একাডেমিক কোর্স, কারণ এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগেরই কনসার্ন হচ্ছে একাডেমিক। যদি পরবর্তীতে আইএলটিএস জেনারেল ট্রেনিংয়ের কেউ অংশগ্রহণ করতে চান, সমস্যা নেই, অংশগ্রহণ করতে পারবেন। বাট আমাদের বর্তমানে এখন পর্যন্ত মূল কনসার্ন হচ্ছে আইএলটিএস একাডেমিক। বাট যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা দুইটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আলোচনার বিষয় হলো আইএলটিএস। হোয়াট ইজ আইএলটিএস? এ ব্রিফ ইন্ট্রোডাকশন। তো আইএলটিএস কি, এটার উত্তরে প্রথমেই বলতে হবে আইএলটিএস এর ফুল ফর্মটা কি। আইএলটিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা করার একটি প্রক্রিয়া বা একটি মাধ্যম। It is a method of judging people's English language ability. হচ্ছে মানুষের ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাই করার একটা মাধ্যম। ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাই করার আরো কয়েকটি মাধ্যম আছে, তবে আইএলটিএসটাই আমাদের কাছে বেশি প্রচলিত। ওয়ার্ল্ড ওয়াইডও সম্ভবত এটাই সব থেকে বেশি কম। এছাড়াও যে কয়েকটা আছে এর মধ্যে আছে টোফেল, এর মধ্যে আছে ডুওলিঙ্গো, এই ধরনের কিছু টেস্ট আছে। টাইপস অফ আইএলটিএস এর প্রকারভেদ নিয়ে এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আইএলটিএস এর প্রকারভেদের মূল প্রকারভেদগুলো। এক ছবিতেই সমস্ত প্রকারভেদ এখানের মধ্যে দেওয়া আছে। যে আইএলটিএস এর প্রথমত দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আইএলটিএস একাডেমিক, আর একটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং। আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং দুইটার মধ্যে পার্থক্য কি? আইএলটিএস একাডেমিক দেওয়া হয় পড়াশোনার উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য, অনার্স মাস্টার্স বা পিএইচডি করার জন্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রমাণ করতে হয়, ওইটা মূলত আইএলটিএস একাডেমিক পরীক্ষার মাধ্যমে করতে হয়। আর ইন জেনারেল আপনার ইংলিশের অবস্থা কেমন ভালো, বা ইন জেনারেল আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করতে যাচ্ছেন, হতে পারে এটা কাজের পারপাসে, হতে পারে অন্য কোনো পারপাসে, তখন সাধারণত আইএলটিএস জেনারেল ট্রেনিং এক্সামটা দেওয়া হয়। এই দুটার মধ্যে পার্থক্য কি? মৌলিক পার্থক্য হচ্ছে প্রশ্নের কিছু মডিউলে, প্রশ্নের রিডিং এবং রাইটিং মডিউলের একটা অংশে কিছু পার্থক্য আছে। আইএলটিএস একাডেমিকে পুরো রিডিং বা রাইটিংটাই হয় একাডেমিক প্রেক্ষাপটে, কিন্তু জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে রিডিংয়ের দুইটা সেকশন এবং রাইটিংয়ের একটা পার্ট বা একটা টাস্ক আসে জেনারেল প্রেক্ষাপটে, একাডেমিক প্রেক্ষাপটে আসে না। এরপরে আছে আরো দুইটা ভাগ, আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং দুইটার মধ্যেই বাকি দুইটা ভাগ আছে সমান সমান। একটা হচ্ছে আইএলটিএস স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে আইএলটিএস ইউকেভিআই। যারা আইএলটিএস দিতে আগ্রহী তাদের কাছে জিনিসটা জানা থাকার কথা যে আইএলটিএস স্ট্যান্ডার্ড এবং আইএলটিএস ইউকেভিআই এর মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ইংল্যান্ডে যাওয়া না যাওয়া নিয়ে। আইএলটিএস ইউকেভিআই এক্সাম যদি কেউ দেয় তাহলে সে ইউকেতে যেতে পারবে এবং পৃথিবীর বেশিরভাগ দেশেই যেতে পারবে। আর আইএলটিএস স্ট্যান্ডার্ড পরীক্ষা যদি দেয় তাহলে সে পৃথিবীর ইংলিশ স্পিকিং সকল দেশে যেতে পারবে ইউকে ব্যতীত। অর্থাৎ ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটি, অলমোস্ট অল ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশনস রিকোয়ার পিপল টু ডু আইএলটিএস ইউকেভিআই। যে আইএলটিএস ইউকেভিআই মানে বেশিরভাগ ইউনিভার্সিটি চায় বা বেশিরভাগ প্রতিষ্ঠানই চায় যে আপনি আইএলটিএস ইউকেভিআই করেন। আইএলটিএস ইউকেভিআই এর ফুল ফর্ম হচ্ছে আইএলটিএস ফর ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন। ইউকে ভিসার জন্য এবং ইউকের ইমিগ্রেশনের জন্য যে আইএলটিএসটা দরকার ওইটা, নামের মধ্যে থেকে বুঝতে পারতেছে। আর আইএলটিএস স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড যে আইএলটিএস পরীক্ষা দেওয়া হয় পৃথিবীর বেশিরভাগ বা প্রায় সকল ইংলিশ স্পিকিং দেশেই, যেটা অ্যাকসেপ্ট করা হয়। হয়তো ইউকেরও কোনো কোনো প্রতিষ্ঠান এটা অ্যাকসেপ্ট করে থাকতে পারে, এই ব্যাপারে আমার আইডিয়া নেই। তো
তো এটা আইএলটিএস একাডেমিকের ক্ষেত্রে যেরকম আইএলটিএস জিটির ক্ষেত্রেও একই রকম। যেহেতু আইএলটিএস জিটি দিয়ে মানুষ ওয়ার্ক ভিসায় যেতে চায়, সেজন্য ইউকে এর ওয়ার্ক ভিসার জন্য আইএলটিএস জিটির মধ্যে আইএলটিএস ইউকেভিআইটা দিতে হয়। তাই আপনাদের কারো যদি উদ্দেশ্য থাকে ইউকে যাওয়া, তাহলে আপনাদের উচিত ইউকেভিআই দেওয়া। তবে আপনারা অনেকে আছেন এরকম যে ইউকেতেও যেতে চান, আবার অন্যান্য দেশেও যেতে চান, অর্থাৎ অপশন খোলা রাখতে চান, ওপেন রাখতে চান যে ইউকেতে না হলে যেন অন্য দেশে যেতে পারে। এটার জন্য ইউকেভিআই দেওয়াটাই বেটার, কারণ ইউকেভিআই ইউকেতে যেরকম অ্যাকসেপ্টেড, ইউকের বাইরেও অন্যান্য ইংলিশ স্পিকিং দেশেও এটা অ্যাকসেপ্টেড, যেটা আইএলটিএস স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সত্য না। আইএলটিএস স্ট্যান্ডার্ড অন্যান্য ইংলিশ স্পিকিং দেশে অ্যাকসেপ্টেড হলেও ইউকেতে সাধারণত অ্যাকসেপ্টেড হয় না। এটা গেল আইএলটিএস এর বিভিন্ন প্রকার সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। এখন আমরা দেখব আইএলটিএস এর মডিউল সংক্রান্ত আলোচনা। মডিউল মানে কি? মডিউল মানে অংশ বা ভাগ। আইএলটিএস এর কয়েকটা ভাগ আছে, সেগুলা কি কি? লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। মূলত এই 4টা ভাগই আছে আইএলটিএস। এই ভাগগুলোর ভেতরে আবার অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলা দিয়ে কি করে? এই মডিউলগুলা দিয়ে কি করে? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান বি জাজড ইউজিং দিস 4 modules and it is true for any language. আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে কোনো ভাষার ক্ষেত্রেই আপনি একজন মানুষের দক্ষতা যাচাই করতে পারবেন এই 4টা মডিউল। যেমন আমরা বাংলা পারি, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে আমরা বাংলা লিসনিং পারি, আমরা বাংলা রিডিং পারি, আমরা বাংলা রাইটিং পারি এবং আমরা বাংলা স্পিকিং পারি। আমাদের অনেকেই হিন্দি বা উর্দু লিসনিং পারি, কিছু কিছু স্পিকিংও পারি, কিন্তু রিডিং রাইটিং পারি না। এই কারণে কিন্তু আমরা বলি যে আমরা হিন্দি বা উর্দু পুরোপুরি পারি না, আংশিক পারি। এই জিনিসটা আমরা ইংলিশের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি। মূলত আইএলটিএস হচ্ছে এমন একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে যাচাই করা হবে যে আলাদা আলাদাভাবে আপনি ইংলিশ লিসেনিংয়ে কেমন ভালো, রিডিংয়ে কেমন ভালো, রাইটিংয়ে কেমন ভালো এবং স্পিকিংয়ে কেমন ভালো। এবং প্রত্যেকটার মধ্যে তারা মার্কিং করে 9, অর্থাৎ 9-এর মধ্যে আপনার লিসেনিং কত, 9-এর মধ্যে আপনার রিডিং কত, 9-এর মধ্যে আপনার রাইটিং কত, 9-এর মধ্যে আপনার স্পিকিং কত। এখন আমরা সংক্ষেপে দেখব যে এক্সাম সিস্টেমটা আসলে কিরকম, আইএলটিএস এর এক্সামটা কি স্টাইলে হয়। Listening, reading and writing tests will be taken on the same day. 4টা ভাগ আছে, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এই 4টা ভাগের মধ্যে লিসনিং, রিডিং এবং রাইটিং, এই 3টা ভাগ বা এই 3টা মডিউলের এক্সাম একই দিনে একই বৈঠকে হয়ে যায়। অর্থাৎ আপনি ক্লাসরুমে ঢুকবেন বা এক্সাম কক্ষে ঢুকবেন, এক্সাম হলে ঢোকার পর একটার পর একটা টেস্ট হবে, লিসনিং হবে, রিডিং হবে, রাইটিং হবে, শেষ। স্পিকিং টেস্ট উইল বি টেকেন অন এ সেপারেট ডে। স্পিকিং টেস্টটা আলাদা একদিন অনুষ্ঠিত হবে। সেটা হতে পারে লিসনিং, রিডিং, রাইটিং এর পরে, হতে পারে লিসনিং, রিডিং, রাইটিং এর আগে। তবে কোনো কোনো ক্ষেত্রে একই দিনেও হয়ে যায়। এটা খুবই রেয়ার, এটা সাধারণত হয় না, বাট এটা হওয়ারও সম্ভাবনা আছে। ইউ উইল হ্যাভ 40 minutes ফর দ্য লিসনিং টেস্ট। আনুমানিক 40 মিনিট আপনি পাবেন লিসনিং টেস্টের জন্য। 40 মিনিট কিরকম? লিসনিং টেস্টটাতে তো আপনার লিসনিং টেস্ট করা হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে আপনি আসলে ইংরেজি শুনে কতটুকু বুঝতে পারেন, এই জিনিসটা তারা পরীক্ষা করে লিসনিং টেস্টের মাধ্যমে। তো তারা আপনাকে যে জিনিসটা করবে, বেসিক্যালি আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের একটা অডিও ছেড়ে দেবে এবং সেই অডিও শুনে শুনে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এটার মাধ্যমে তারা বুঝে নিবে বা বুঝে নিতে পারবে যে আপনি ইংরেজি লিসনিং কেমন ভালো পারেন। এই 30 মিনিটের অডিও শেষ হওয়ার পর আপনাকে আলাদা করে আরো 10 মিনিট সময় দেওয়া হবে আপনার আনসারগুলোকে সুন্দর করে লেখার জন্য। এই জন্য সর্বমোট সময় পাচ্ছি আমরা আনুমানিক 40 মিনিট, কারণ অডিওটা সবসময় 30 মিনিট হয় না, কখনো 29 মিনিট হতে পারে, কখনো 31 মিনিট হতে পারে, 35 মিনিট হতে পারে। এই জিনিসটা ভেরি করে, এই জিনিসটা সবসময় সমান না। 60 minutes ফর দ্য রিডিং টেস্ট। রিডিং টেস্টের জন্য আমরা সময় পাবো 60 মিনিট। 60 মিনিটে আমাদের 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। রিডিং এর প্রশ্ন কিরকম হয়? আমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার
পরীক্ষার কথা চিন্তা করি তাহলে রিডিং টেস্টটা ওইটার মতোই হয়ে থাকে, তবে প্যাসেজগুলো আরো কঠিন হয়। স্বাভাবিকভাবে প্যাসেজগুলা ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজের মতো সহজ হয় না, প্যাসেজগুলো অনেক লম্বা হয়, অনেক কঠিন হয়, কোয়েশ্চনগুলো অনেক কঠিন হয়। বাদ বাকি মূল থিওরিটা সেম, আপনাকে প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজগুলা থেকে ইনফরমেশন বের করে করে আপনি আনসার করতে হবে। এরপরে আছে রাইটিং টেস্ট, যেটা হলো 60 মিনিট। রাইটিং টেস্টে মূলত দুইটা টাস্ক দেওয়া হয়, দুইটা লেখা আপনাকে লিখতে হবে। একাডেমিকের ক্ষেত্রে প্রথম লেখাটা লিখতে হয় রিপোর্ট, দ্বিতীয়টা লিখতে হয় এসে। আর আইএলস জিটির ক্ষেত্রে বা আইএলস জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে প্রথমটা লিখতে হয় লেটার, দ্বিতীয়টা লিখতে হয় এসে। অর্থাৎ একাডেমিক এবং জিটির ক্ষেত্রে টাস্ক 2টা সমান, একই। পার্থক্য হচ্ছে টাস্ক 1-এ, জিটিতে টাস্ক 1 হচ্ছে লেটার, আর একাডেমিকের টাস্ক 1 হচ্ছে রিপোর্ট রাইটিং। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি বুঝলাম? লিসনিং, রিডিং এবং রাইটিং টেস্ট সবগুলা মিলিয়ে টোটাল সময় 60 মিনিটস প্লাস 60 মিনিটস প্লাস 40 মিনিটস, মানে 2 ঘন্টা 40 মিনিট। কিন্তু বাস্তবতা হলো আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন কিন্তু 2 ঘন্টা 40 মিনিটের চাইতেও আরো অনেক বেশি সময় লাগবে। কেন? কারণ আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয় সাধারণত দুপুর 1টা থেকে, কিন্তু আপনাকে ওইখানে যেতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে। তারা বলে দেয় 11টা থেকে 11:30 ভেতরে এখানে যাওয়ার জন্য। তো আপনি যদি 12টার আগে চলে যান, তাহলে আপনি 12টার আগে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে হলরুমে ঢুকে বসবেন। 1টার সময় এক্সাম শুরু হবে, কাগজপত্র দেবে, এরপর অডিও চেক করবে, অডিও চেক করে অডিও ছাড়বে। তারপর আপনি টেস্ট শেষ করবেন, প্রশ্নপত্রগুলো নিবে বা উত্তরপত্র নিবে। তারপর আপনাকে নতুন প্রশ্ন এবং উত্তরপত্র দিবে রিডিং এর জন্য, ওইগুলা সলভ করবেন, তারপর ওইগুলা নিবে, তারপর রাইটিং এর জন্য দিবেন। এগুলা করতে করতে দেখা যায় 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম সময় লেগে যায়। দেখা যায় শেষ হতে হতে 4:30 বেজে যায়, 1টা থেকে 4:30। সো একটা জিনিস আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি যে আইএলটিএস এর মেইন টেস্ট যেটা, অর্থাৎ লিসনিং, রিডিং, রাইটিং যে টেস্ট, ওই টেস্টটা অনেক লম্বা সময় ধরে হয় এবং অনেক লম্বা সময় আপনি টেস্ট রুমে বসে থাকা লাগে আপনার। এটার জন্য মানসিক এবং শারীরিক উভয় ধরনের প্রস্তুতি দরকার। যেমন আপনার যদি ওয়াশরুম কেন্দ্রিক কোনো ঝামেলা থাকে তাহলে এটা আগে থেকে সেরে ফেলা দরকার। আপনার যদি লম্বা সময় বসে থাকলে পিঠে ব্যথা হয়ে যায়, এই জিনিসটা একটা কনসার্নের ইস্যু, আপনি ডাক্তার দেখাতে পারেন। আপনার যদি অন্য মাইগ্রেনের সমস্যা থাকে আপনি আগেভাগে ঔষধপাতি রেডি রাখতে পারেন। আর একজন গল্প করছিলেন যে উনার ডায়াবেটিসের সমস্যা ছিল, তো উনি কি করছিলেন, সাথে করে চকলেট নিয়ে গেছিলেন। এরকম আপনাদের কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সাথে করে চকলেট নিয়ে যেতে পারেন। চকলেট অবশ্যই নিয়ে হলরুমে ঢুকতে দেবে না, তাদের সম্ভাবনায় বেশি। তখন তাদেরকে আপনি শুধু জানিয়ে রাখবেন যে আমার প্রবলেম হলে কিন্তু আমার চকলেট দরকার পড়বে, যদি ডায়াবেটিস কমে যায়। তো এই ধরনের বিষয়গুলো মূলত আমাকে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখতে হবে। এই জন্যই এই আলোচনা, শুধুমাত্র পড়ালেখা কেন্দ্রিক আলোচনা করলেই হবে না, বরং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রস্তুতি আছে, সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আরো পরে বিস্তারিত আসতে। All the tests will take place in order without any breaks in the modules. এই যে 3টা টেস্ট, লিসনিং, রিডিং এবং রাইটিং, এই টেস্টগুলো যে অনুষ্ঠিত হবে এখানের মধ্যে মাঝখানে কোনো বিরতি থাকবে না, বিরতিহীনভাবে পরীক্ষাগুলো হবে। All the tests will take place in order without any breaks between the modules. অর্থাৎ এরকম কোনো সুযোগ আপনি পাবেন না যে আচ্ছা লিসনিং টেস্ট শেষ হয়েছে এখন আমি ওয়াশরুমে যাই, রিডিং টেস্ট শেষ হয়েছে এখন আমি ওয়াশরুমে যাই বা স্ন্যাক্স খেতে যাই, এরকম কোনো সুযোগ থাকবে না। আপনার যদি একান্তই ওয়াশরুমে যেতে হয় তাহলে রিডিং এক্সাম শুরু হওয়া থেকে নিয়ে 50 মিনিট পর্যন্ত, প্রথম 50 মিনিট আপনি ওয়াশরুমে যেতে পারবেন, অথবা রাইটিং টেস্ট শুরু হওয়া নিয়ে 50 মিনিট পর্যন্ত, প্রথম 50 মিনিট আপনি ওয়াশরুমে যেতে পারবেন। এর বাইরে অন্য কোনো টাইমে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, গ্যাপের মধ্যে যেতে পারবেন না। গ্যাপের মধ্যে মূলত আলাদা করে কোনো গ্যাপ থাকবে না, প্রশ্ন দেওয়া নেওয়া এগুলা করতে গিয়ে যে গ্যাপ তৈরি হয় ওই গ্যাপটা ওইখানের মধ্যে আপনি বাইরে যেতে পারবেন না। আর লিসনিং টেস্টে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই উঠে, আর যে কোনো টেস্টের লাস্টে 10 মিনিট তারা বাইরে যেতে দেয় না। এরপর হলো স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্ট উইল বি অ্যারাউন্ড ফর 15 মিনিটস।
বা স্পিকিং টেস্ট উইল বি ফর অ্যারাউন্ড 15 মিনিটস। দ্য স্পিকিং টেস্ট আনুমানিক 15 মিনিট, 12 স্পেসিফিকলি যদি বলা হয় তাহলে 11 থেকে 14 মিনিট। স্পিকিং টেস্টটা বুঝতেছেন ছোট, স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন রাখতে পারে যে স্পিকিং টেস্ট যেহেতু ছোট তাহলে এটা আবার আলাদা দিন নিয়ে নেবে, ওই দিনই কেন নিল না? এটা তাদের আমার ধারণা এটা তাদের ম্যানেজমেন্ট ইস্যুর কারণে, কারণ স্পিকিং টেস্ট তো আলাদা আলাদা করে সবার কথা বলতে হয় একজন এক্সামিনারের সাথে, এই জিনিসটা একই দিনে অ্যারেঞ্জ করা বেশ টাফ, এই জন্য তারা এটা আলাদা আরেকটা দিন অ্যারেঞ্জ করে। এই ছিল আমাদের আইএলস সংক্রান্ত একটা প্রাথমিক ধারণা, আইএলস এক্সাম কিরকম হয়। বাদ বাকি আমরা প্রত্যেকটা মডিউল সংক্রান্ত যখন আলোচনায় যাব তখন ওই মডিউলের বিস্তারিত আলোচনা আমরা করব। প্রশ্ন কিভাবে হয় আমরা উত্তরপত্র দেখার চেষ্টা করব, প্রশ্নপত্র দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এক্সামটা আসলে ঠিক কিরকম হয়। এখন সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই, এবং নেক্সট আলোচনা হচ্ছে আইএলস কেন দেব। আমরা যারা ক্লাসটা করতেছি আমাদের অনেকেই তো বদ্ধপরিকর যে আইএলস দিবই, আবার আমাদের অনেকেই আছি যারা হয়তো এ পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে আইএলস দিব কিনা, হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আইএলস দিব কিনা। তাদের জন্যই মূলত আলোচনার এই যে আইএলস দিলে আসলে লাভ and why IELTS and the benefits has to offer, IELTS এর সুবিধাগুলো কি, বা এতগুলো পরীক্ষার মধ্যে আমি আইএলস পরীক্ষাটাই কেন। প্রথম পয়েন্ট, আর্গুয়েবলি দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস খুব সম্ভবত সবচাইতে পপুলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আরে অনেকগুলো আছে, আমরা আলোচনা করছিলাম, টফেল আছে, পিটিই একটা আছে রিসেন্টলি বের হয়েছে, রিসেন্টলি মধ্যে কয়েক বছর হয়ে গেছে, বাট এটা ইদানিং আস্তে আস্তে পপুলার হইতেছে। এরপরে টফেল আছে, তারপরে ডুয়ালিঙ্গো আছে, এরকম অনেকগুলো আছে, বাট স্টিল এখন পর্যন্ত আইএলস এর মতো পপুলার আর কোনোটা নাই। সো আপনার যদি একটা আইএলস রেজাল্ট থাকে এবং একটা ভালো আইএলস রেজাল্ট থাকে তাহলে এই জিনিসটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার একটা পরিচয় বহন করবে বা আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে, যেহেতু এটা অনেক বেশি পপুলার। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা বেশি পপুলার, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা বেশি। দ্বিতীয় পয়েন্ট, হ্যাভিং এ গুড স্কোর প্রোভাইডস গুড ক্যারিয়ার অপরচুনিটি। আপনি যদি আইএলস একটা ভালো স্কোর করতে পারেন তাহলে এই জিনিসটা যে আপনাকে শুধু পড়ালেখার ক্ষেত্রে হেল্প করবে জিনিসটা এরকম না, বরং জব সেক্টরেও আপনাকে হেল্প করবে। খুব সহজ একটা উদাহরণ দিই, আপনি যদি আইএলসে ভালো একটা মার্ক করতে পারেন তাহলে আপনি যে কোনো আইএলস কোচিংয়ে টিচার হতে পারবেন, কারণ ভালো আইএলস টিচারের কিন্তু অভাব এখনো যদিও অনেক মানুষ আইএলস পরীক্ষা দেয়, এরপরও ভালো আইএলস টিচারের কিন্তু অভাব। বেশিরভাগ কোচিং সেন্টারে গিয়ে দেখবেন আপনারা যে ভালো আইএলস টিচারের অভাব আছে। এটার স্বাভাবিক লজিক্যাল একটা রিজন আছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ টিচারই বা আইএলসে যারা ভালো রেজাল্ট করে বেশিরভাগই খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যায়, এবং দেশের বাইরে চলে যাওয়ার পর অনলাইনেও আর ক্লাস নেওয়া হয়ে ওঠে না। অফলাইনে তো নেওয়ার সুযোগই নাই, অনলাইনেও দেখা যায় ওনাদের ক্লাস নেওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠে না। তো সব মিলিয়ে আপনি একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন এই জায়গায়। আরেকটা জায়গা হচ্ছে যে ইংলিশ রিলেটেড যে কোনো জব সেক্টরে আপনি এটা ভালো কাজে লাগাতে পারবেন। যেমন একটা সেক্টর হতে পারে রাইটিং রিলেটেড অনেক কাজ আছে, কন্টেন্ট রাইটিং হতে পারে, কপি রাইটিং হতে পারে। তো বিভিন্ন কোম্পানি কন্টেন্ট রাইটার হায়ার করে, কপি রাইটার হায়ার করে বা রাইটার হায়ার করে, তখন তারা আপনার আসলে লেখার হাত কেমন ভালো এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য তারা নিজেদের মতো করে যাচাই বাছাই করে। আবার আপনার যদি আইএলস রাইটিংয়ে ভালো একটা মার্ক থাকে আপনাকে তারা প্রাধান্য দেয়। সো আপনার যদি একটা আইএলসে ভালো রেজাল্ট থাকে তাহলে আপনি আসলে ক্যারিয়ার অপরচুনিটিসও আপনার জন্য বাড়তেছে। এরপরে আছে নেসেসারি ফর অ্যাডমিশন ইন মেনি অফ দ্য টপ ইউনিভার্সিটি। বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু আইএলস অ্যাকসেপ্ট করে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যারা আইএলস ছাড়া অন্যান্য যেই ইংলিশ টেস্টিং সিস্টেম আছে ওইগুলো তারা অ্যাকসেপ্ট করে না। কেন? যেমন একটা উদাহরণ যদি আমরা ধরি, ডুওলিঙ্গো বা ওয়াইটিসি এগুলাতে দেখা যায় মানুষ প্রক্সি দিয়ে দেয়। তো এগুলা তো অনেক ইউনিভার্সিটির জন্য এগুলো অ্যাকসেপ্ট করে না। এরপরে দেখা যায় যে পিটিই এটা একটু ছোট, যদিও এটা যথেষ্ট দামি একটা মূল্যবান একটা টেস্ট, বাট স্টিল এটা অনেক ছোট একটা টেস্ট। এই জন্য এটাও মানে আইএলস যতগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে পিটিই আমার জানার মধ্যে ততগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না।
সো আপনার যদি বাইরের ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, চান্স পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার উচিত আইএল মানে ইংলিশ টেস্টিং সিস্টেমগুলোর মধ্যে আইএলস দেওয়া। এবং লাস্টলি গেট টু টেস্ট ইউর ইংলিশ স্কিলস। আইএলস টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংলিশের অবস্থাটা নিজেই যাচাই করতে পারবেন। পাশাপাশি ওই যে উপরের যে রিজনগুলা, ওই রিজনগুলোর উদ্দেশ্য আপনি ইজিলি যাচাই করতে পারবেন। এই জন্য কখনো যদি মনে হয় যে আমি আমার ইংলিশ যাচাই করি, অথবা কখনো যদি মনে হয় যে আমি ক্যারিয়ার অপরচুনিটিস বাড়াতে চাই, অথবা যদি মনে হয় যে আমি বাইরের ইংলিশ স্পিকিং দেশের ইউনিভার্সিটিগুলা বা নন ইংলিশ স্পিকিং দেশেও কিন্তু ইউনিভার্সিটিগুলো আইএলস অ্যাকসেপ্ট করে। এটা হতে পারে মালয়েশিয়া, হতে পারে তুর্কি, ইউরোপিয়ান অনেক দেশ আছে, অস্ট্রিয়া বলেন, নেদারল্যান্ডস বলেন, এগুলাতেও কিন্তু আইএলস অ্যাকসেপ্ট করে। আর ইংলিশ স্পিকিং দেশের কথা বলাই তো বাহুল্য। তো বিভিন্ন মূলত আমরা দেখতে পারতেছি যে অনেকগুলো রিজন আছে, যে রিজনগুলার আমাদেরকে আইএলস দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করতেছে। বিশেষ করে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আইএলস পরীক্ষা দিতে আসলে কেমন খরচ পড়ে? মেইন পরীক্ষাটা দিতে খুব বেশি খরচ পড়ে না, 25,000 টাকা। বাট এটার আনুষঙ্গিক প্রস্তুতি নিতে গিয়ে আমাদের দেখা যায় অনেক সময় বেশি কাঠখড় পোড়াতে হয়। অনেক সময় একটা টেস্টে এনাফ রেজাল্ট আসে না, তখন আপার টেস্ট, তো 2টা টেস্ট দিলে কিন্তু এটা অনেক দামি একটা বিষয় হয়ে যায়, 50,000 টাকা চলে যায়। 3বার যদি টেস্ট দেওয়া লাগে 75,000, 4বার দেওয়া লাগতেছে, তার মানে আপনার 1 লাখ টাকা আসে। তো আপনি যদি একবার ভালো করে প্রস্তুতি নিয়ে একবার টেস্ট দিতে পারেন, তাহলে খুব অল্প টাকা খরচ করেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। আর এই ভালো একটা রেজাল্ট কিন্তু আপনার পক্ষে একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে, অ্যাসেট হিসেবে কাজ করবে। সো যেহেতু এটা আপনার জন্য অ্যাসেট, সেহেতু 25,000 টাকা দিয়ে এক্সাম দেওয়াটা আপনার জন্য এক প্রকার ইনভেস্টমেন্ট। এবং কখনো কখনো ইনভেস্টমেন্টটাও একটা অনার্স ডিগ্রি চাইতেও আরো বেশি কার্যকরী হয়ে যায়। ওকে, আমাদের নেক্সট আলোচনা, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর আইএলটিএস। আইএলটিএস এর প্রিপারেশন আমরা কিভাবে নিব, এবং এই কোর্সে আমরা এক্স্যাক্টলি কি করব, যার মাধ্যমে আমরা আইএলটিএস এর জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারব। আমার মনে হয় এটা এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা প্রথমে আলোচনা করছিলাম হোয়াট ইজ আইএলটিএস, পরে আলোচনা করছি ওয়াই আইএলটিএস, এখন আলোচনা করব হাউ আইএলটিএস। হোয়াট, ওয়াই, হাউ। এই হাউটা আমাদের জন্য সবথেকে বেশি টু থিংস টু কনসিডার। মূলত আমরা দুইটা জিনিস দেখবো, দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখবো। এই দুইটা জিনিস যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আইএলটিএস এ একটা ভালো প্রস্তুতি নিতে পারবো। দুইটা জিনিস কি কি? নাম্বার 1 বেসিক ইংলিশ স্কিলস, এবং নাম্বার 2 বেসিক এক্সাম স্কিলস। Both of these are necessary for acing the exam. বেসিক ইংলিশ স্কিলস বলতে আমি কি বোঝাচ্ছি? বেসিক ইংলিশ স্কিলস বলতে বোঝাতে যাচ্ছি যে আপনি আসলে ইংলিশ শুনে বুঝেন কিনা, পড়ে বুঝেন কিনা, কথা বলতে পারেন কিনা, লিখতে পারেন কিনা, এই জিনিসটা। অর্থাৎ যদি আপনি 10টা কথা বলেন, এর মধ্যে অ্যাটলিস্ট 7-8টা কারেক্ট হয় কিনা। আপনি যদি 10টা লেখা লিখেন, এর মধ্যে 6-7টা কারেক্ট হয় কিনা। আপনি যদি একটা জিনিস লিসেন করেন, তাহলে এর 60-70% বুঝেন কিনা অ্যাটলিস্ট। আপনি যদি একটা বই পড়েন, আর্টিকেল পড়েন, ওইটার 60-70% বুঝতেছেন কিনা, এটা যদি এই জিনিসটা আপনার মধ্যে থাকে, এই জিনিসটা যত ভালো থাকবে, আপনার জন্য আইএলটিএস পরীক্ষা তত সহজ হয়ে যাবে। কারণ আইএলটিএস এ মূলত এই 4টা জিনিসই টেস্ট করা হয়, তবে একটা ইউনিক স্টাইলের টেস্ট করা হয়। এই জন্য আপনার যদি এই 4টা জিনিসের বেসিক ভালো থাকে, তাহলে দেখা যাবে যে আপনি শুধু ইউনিক স্টাইল বা ইউনিক কোয়েশ্চন প্যাটার্নটা শেখার মাধ্যমে সহজে আপনি প্রস্তুতি নিয়ে ফেলতেছেন। আমি যদি আমার নিজের কথা বলি, আমি আইএলটিএস এর জন্য পড়ছি আনুমানিক 1 মাস, বাট 1 মাসেই আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আনতে পারছি। এর কারণ এইটা না যে আমি খুব ব্রিলিয়েন্ট, এর মূল কারণ হচ্ছে এইটা যে এর আগে প্রায় 10-15 বছর ধরে আমি ইংরেজি পড়ছি। কারণ আমি ছোট থাকতে থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, এই জন্য ইংলিশের টাচে ছিলাম আমি অনেক বছর। আমার এই সেম ইংলিশ মিডিয়াম স্কুল স্কলারশিপের আমার 2 ফ্রেন্ড, একজনের নাম হচ্ছে ফারদিন, আরেকজনের নাম হচ্ছে সাদমান, তারাও 8.5 পাইছে। তো এরকম হয়তো আরো অনেকে আছে যারা পাইছে 8.5। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা এই যে 10-15 বছর ধরে তারা বেসিক ইংলিশ স্কিলসটা শার্পেন করছে বা হোন করছে, এই জিনিসটা তারা ইমপ্রুভ করছে। এরপরে দেখা গেছে যে কি, আইএলটিএস এর জন্য যে জিনিসটা মূলত দরকার, ইউনিক কোয়েশ্চন টাইপ বা কোয়েশ্চনের স্ট্রাকচার প্যাটার্ন, এটা বোঝা, এটা বুঝলেই হয়ে গেছে 2 × 2 = 4। এখন বেসিক ইংলিশ স্কিলস আমার ঠিক আছে, এখন আমি
যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে বেসিক এক্সাম স্কিলস। বেসিক এক্সাম স্কিলসের মধ্যে প্রথমেই আসে আমি যে এক্সামটা দিতেছি ওই এক্সাম সম্পর্কে আমার ব্যাপক এবং বিস্তর ধারণা লাভ করা। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস এক্সাম দেওয়া। এই জন্য প্রথমেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস এর পরীক্ষা সম্পর্কে যত ভালোভাবে পারা যায় জেনে নেওয়া। এটার জন্য কিছু রিসোর্স আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমারও একটা ভিডিও সিরিজ আছে এবং লেখাও একটা আছে। তো পাশাপাশি কেমব্রিজের বই, এই জিনিসগুলো যদি আমরা নিজে থেকে ঘাটাঘাটি করি তাহলে আইএলটিএস সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হবে। এটা হবে এক্সাম সংক্রান্ত প্রথম পদক্ষেপ, এক্সাম সম্পর্কে জানার প্রথম পদক্ষেপ। তারপর আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে যত বেশি পড়বো, যত বেশি কোর্সটাতে অংশগ্রহণ করবো, তত বেশি আমরা আরো ভালোভাবে আইএলটিএস সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। বেসিক এক্সাম স্কিলসের মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা প্রথমে আলোচনা করে নিই যে হাউ টু ইমপ্রুভ বেসিক ইংলিশ স্কিলস। এটা তো বলা সহজ যে ইংলিশ স্কিল আমরা ডেভেলপ করতে পারলে আইএলটিএস স্কিলও আমাদের ডেভেলপ হয়ে যাবে, বা আইএলটিএস এর জন্য যে ইংলিশটা দরকার ওইটা যদি আমি আগে থেকেই প্রস্তুত করে রাখি তাহলে আইএলটিএস এর পরীক্ষার আগ মুহূর্তে শুধুমাত্র কোয়েশ্চন টাইপ গুলা সম্পর্কে বিস্তারিত জানলে বা কোয়েশ্চন টাইপ সলভের সিস্টেমগুলো জানলেই হয়ে যাবে। এটা তো বলা সহজ, কিন্তু এই জিনিস করা তো কঠিন। এই কঠিন জিনিসটাকে কিভাবে আমরা কত সহজে করতে পারি, যত সহজেই করি না কেন এটার আসলে শর্টকাট নেই। এখানে আমাকে এফোর্ট দিতে হবে, স্ট্রাগল করতে হবে। এই এফোর্টটা আমি কিভাবে দেব এইটা আমরা আলোচনা করতে পারি। এই এফোর্টটা দিব কিভাবে, এটাকে আমরা ইফেক্টিভ ওয়েতে করতে পারি, এফিসিয়েন্টলি করতে পারি। এটা করার জন্য আমরা কিছু পয়েন্টে আলোচনা করতেছি, যার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু প্র্যাকটিসিং। অ্যাকোয়েন্টেড মানে পরিচিত হওয়া। আপনি যার সাথে পরিচিত হবেন তার সম্পর্কে আপনি আরো বেশি ভালোভাবে জানবেন। তাহলে আপনি আসলে, যেহেতু আইএলটিএস এর মূল বিষয় হচ্ছে ইংলিশ, আপনি ইংলিশের সাথে যত বেশি সময় কাটাবেন আপনি ইংলিশের সাথে তত বেশি পরিচিত হবেন, এবং ইংলিশের সাথে যত বেশি পরিচিত হবেন ইংলিশ শেখা সহজ হবে। আর ইংলিশ শেখা যত বেশি সহজ হবে আপনার আইএলটিএস পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করাও তত বেশি সহজ হবে। ইনপুটস লিড টু আউটপুট। ইনপুট মানে কি, যে জিনিসটা আপনার প্রসেসরের ভেতর ঢুকতেছে ওটা হচ্ছে ইনপুট। আপনার প্রসেসর হচ্ছে আপনার ব্রেইন। তাহলে আপনি বেশি করে ইংলিশ যদি শুনেন তাহলে আপনার মাথার ভেতর ইংলিশ ঢুকতেছে। আপনি যদি বেশি করে ইংলিশ পড়েন তাহলে আপনার মাথার ভেতর ইংলিশ ঢুকতেছে, এবং পরবর্তীতে এই জিনিসটা আউটপুট হিসাবে বের হয়ে আসবে। কিরকম, আপনি যত বেশি লিসেনিং করবেন আপনার স্পিকিং এবিলিটি তত বেটার হবে। আপনি যত বেশি রিডিং করবেন আপনার রাইটিং এবিলিটি তত বেশি বেটার হবে। এই জন্য আমি লিখছি যে ইনপুটস লিড টু আউটপুটস। এরপর হচ্ছে গেট মোর এক্সপোজার। এক্সপোজার মানে কি, কোনো জিনিসের সম্মুখীন হওয়াকে আমরা এক্সপোজার বলতে পারি। যেমন সূর্যালোকের সামনে যদি আমরা যাই, সানলাইটের সামনে যদি আমরা যাই তাহলে আমরা ওইটাকে বলি এক্সপোজার টু সানলাইট। তাহলে হ্যাঁ, সানলাইটের সামনে গেলে কি হয়, সূর্যালোকের সামনে গেলে কি হয়, আমরা ভিটামিন ডি পাই। হ্যাঁ, অনেক সময় আবার খারাপ জিনিস হয় বেশি এক্সপোজার হলে। এনিওয়ে, তো এটার একটা সুন্দর উদাহরণ আছে, উদাহরণটা দিই। আশা করতেছি আপনারা সবাই মোটামুটি সাঁতার পারেন। সাঁতারের ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স একটা শেয়ার, তারপর আপনারা আমার এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করবেন। আমি যেহেতু শহরে বড় হয়েছি, সাঁতার সহজে শিখতে পারি নাই, সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখা লাগছে। বাট সাঁতার শিখতে গিয়ে একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে পানির ভয় যতক্ষণ থাকে সাঁতার শিখা ততক্ষণ পর্যন্ত কঠিন থাকে। ভাষার ক্ষেত্রে সেম জিনিস। ইংলিশের ভয় ছোট থাকতে থেকে আপনার ভেতর ঢুকানো হয়, হিন্দির ভয় কিন্তু ঢুকানো হয় না। এই জন্য হিন্দি শেখাও সহজ, হিন্দির এক্সপোজার বেশি ঘটে। যাই হোক, ইংলিশের ভয় ছোট থাকতে গিয়ে ঢুকানো হয়, এই জন্য ইংলিশটা আমরা আয়ত্ত করতে পারি না। পানির ভয় যত বেশি ঢুকাবেন সাঁতার শিখা তত বেশি কঠিন। এখন প্রশ্ন হচ্ছে পানির ভয় কিভাবে দূর করতে হবে। পানির ভয় দূর করার জন্য বেশি করে পানিতে নামতে হবে। একইভাবে ইংলিশের ভয় দূর করার জন্য বেশি করে ইংলিশের সাথে সময় কাটাতে হবে। অর্থাৎ আপনি বেশি করে ইংলিশ লিসনিং করবেন, রিডিং করবেন, রাইটিং করবেন, স্পিকিং করবেন, তাহলেই দেখা যাবে ইংলিশের ভয় কাটতেছে
এবং ইংলিশের সাথে আপনি আরো বেশি পরিচিত হইতেছেন, তখন আস্তে আস্তে ইংলিশ শেখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি? লিসেনিং, রিডিং, রাইটিং এগুলো আসলে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে পারি? লিসনিং এর জন্য আমি ৩ টা জিনিস বলব। এই ৩ টা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের লিসনিং বেসিক ডেভেলপ হবে। এর মধ্যে ১ম টা হচ্ছে পডকাস্ট। পডকাস্ট কি? পডকাস্ট এখন ফেমাস হয়ে গেছে। আমার মনে হয় আলাদা করে বলার দরকার নেই। পডকাস্টকে আমরা এক ধরনের টক শো বা আলোচনাও বলতে পারি। অনেক সময় একজন ব্যক্তির আলোচনাও পডকাস্ট হতে পারে। বাট সাধারণত বর্তমানে দেখা যায় পডকাস্ট একাধিক মানুষ একসাথে বসে করে। এরপরে আছে লেকচার। লেকচার সাধারণত একজন ব্যক্তি দিয়ে থাকে। এরপরে আছে অডিও বুক। অডিও বুক হচ্ছে বইয়ের অডিও ভার্সন। বইগুলা কেউ পড়ে রেকর্ড করে তারপর এটা ইউটিউবে বা বিভিন্ন অ্যাপে ছেড়ে দেয়। ওইগুলা শুনে আপনি আপনার লিসনিং ডেভেলপ করতে পারবেন। তো এর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে পডকাস্ট, কারণ পডকাস্ট বা টক শোতে সাধারণত আনস্ক্রিপ্টেড আলোচনা থাকে এবং এই কারণে ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, যে ভাষাটা ওটা শেখা যায় ভালো। তারপর লেকচার, তারপর অডিও বুক। অডিও বুকটা ফর্মাল, এই জন্য ল্যাঙ্গুয়েজটাও একটু ফর্মাল। ল্যাঙ্গুয়েজটা বুকিশ ল্যাঙ্গুয়েজ বা বইয়ের ভাষা, কিতাবি ভাষা। এই জিনিসগুলো আমরা লিসনিং এর জন্য করবো। পাশাপাশি আমরা লিসনিং ডেভেলপ করার জন্য আরো কি করতে পারি, এই সংক্রান্ত আলোচনা আমাদের একটা ভিডিও আছে, আমি চেষ্টা করবো আপনাদের ওই ভিডিওটার লিঙ্ক দেওয়ার জন্য। এরপর আসছে রিডিং এর বিষয়টা। রিড বুকস অন টপিকস দ্যাট ইউ এনজয়। রিডিং ডেভেলপ করার পদ্ধতি একটাই, পড়া। কি পড়বেন? প্রথমত চেষ্টা করবেন বই পড়ার জন্য। কোন বই পড়বেন? যেই টপিকের বই আপনার ভালো লাগে ওই টপিকের বই পড়বেন। যেটা ভালো লাগে না ওটা পড়ার দরকার নেই আপাতত। জোর করে পড়তে গেলে শেখা কঠিন হয়ে যায়। আপনার যদি নদীতে নামতে, সাঁতার শেখার জন্য নদীতে নামতে ভয় করে, আপনি পুকুরে নামেন। পুকুরে নামতে ভয় করলে আপনি সুইমিং পুলে নামেন। আপনি যদি যেটা ভয় করে ওটাতে যদি আগে যান তাহলে ভয়টা আরো বেড়ে যেতে পারে। আর বই পড়ার বিকল্প হিসাবে যেটা করতে পারি আমরা, আর্টিকেল। আপনার যে জিনিস ভালো লাগে আপনি ওই জিনিস দেখে সার্চ মারলেন গুগলে, তারপর পড়লেন। যেমন অনেকের আছে মোবাইলের রিভিউ ভালো লাগে, দেখতে ভালো লাগে, তো তারা গুগলে কোনো একটা মোবাইলের নাম দেখে রিভিউ সার্চ করলেন, তারপর রিভিউতে যে লেখা আছে ওইটা আপনারা পড়লেন। এটা আপনার জন্য ভালো হতে পারে। বাদ বাকি রিডিং আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এটা নিয়েও আমাদের একটা বিস্তারিত আলোচনা আছে ইউটিউবে, আমি ইনশাল্লাহ ওইটারও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এরপরে রাইটিং ডেভেলপ করার জন্য 2টা জিনিস আমরা করার চেষ্টা করব। পার্সোনাল ডায়েরি একটা, আরেকটা হচ্ছে জার্নাল। জার্নাল হলো একটু গোছানো ডায়েরি, যেখানের মধ্যে আপনি বিভিন্ন জিনিসের নোট নিয়ে থাকেন। ডায়েরি হচ্ছে একটু ক্যাজুয়াল জিনিস, যে আপনি সাধারণতভাবে আপনার দৈনন্দিন যে কাজ বা আজকের দিন কেমন গেল, রোজ নামতা যেটাকে আমরা বলি, ওইটা। তো এগুলো আপনি লিখবেন। লেখার পরে এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে চেক করিয়ে নেবেন। দেখা যাবে যে আপনার আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপমেন্ট হইতেছে। তারপর আসতেছে স্পিকিং এর বিষয়টা। স্পিক উইথ প্রফিশিয়েন্ট স্পিকার্স। স্পিকিং ডেভেলপ করার পদ্ধতি একটাই, আপনার চাইতে ভালো স্পিকিং পারে এমন কারোর সাথে স্পিকিং করা বা কথা বলা। এই জিনিসটা অনেক কঠিন। এটার জন্য আমরা 3টা জিনিস করতে পারি। প্রথমটা হইতেছে, আমরা চাইলে আমাদের বিদেশি আত্মীয় যারা আছেন, নেটিভ ইংলিশ নেটিভ স্পিকার যারা আছেন আত্মীয়দের মধ্যে, তাদের সাথে আমরা কথা বলতে পারি। যদি আমাদের বেশি অকওয়ার্ড না লাগে, অকওয়ার্ড লাগলেও আমরা কথা বলার চেষ্টা করব। আমি পার্সোনালি এই জিনিসটা করে আসতেছি অনেকদিন থেকে। দেখা যায় যে আমার কোনো আত্মীয় যখন আসেন ইউকে থেকে, তখন আমি তাদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করি, বা আমেরিকা থেকে কেউ আসলো তাদের সাথে আমি ইংলিশে কথা বলার চেষ্টা করি। এতে দেখা যায় যে যেহেতু তারা নেটিভ, তাদের সাথে মানে কথা বলার মাধ্যমে নিজের স্কিলটা অনেক বেশি বাড়ানো যায়। এটা যদি পসিবল না হয় তাহলে আমাদের স্পিকিং সেশন আছে, স্পিকিং সেশনে আমরা কথা বলার চেষ্টা করব। যে স্পিকিং সেশনটা কিরকম হবে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। এর বাইরে আরো একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটির সাহায্যে আমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারি। চ্যাট জিপিটিতে ফ্রিতে স্পিকিং করা যায় চ্যাট জিপিটি বটের সাথে, এআই এর সাথে। এই জিনিসটা কিন্তু সুপার একটা জিনিস। এটা কিভাবে করা লাগে এটা নিয়েও একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি, অথবা আপনাদের সাথে কোনো একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করতে পারি। এখন লাস্টলি যে জিনিসটাতে আমাকে ফোকাস হতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রামার।
এগেইন প্র্যাকটিক্যাল গ্রামার, নট থিওরিটিক্যাল গ্রামার। গ্রামারের থিওরি বেশি মুখস্থ করতে যায় না, কারণ থিওরি যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে শুধু শুধু মুখস্থ করলে আপনার মাথার ভেতর জ্ঞানজামি শুধু বাড়বে, এইটা আপনার জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না। এই জন্য প্র্যাকটিক্যাল দিকটাতে বেশি ফোকাস দেওয়া দরকার। আর প্র্যাকটিক্যাল গ্রামার ডেভেলপ করার জন্য একটা বই আছে, ওই বইটা আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি করে, বইটা নিয়ে একটু পর আলোচনা করবো। তাহলে এতটুক হলো আমার বেসিক ইংলিশ স্কিল ডেভেলপ করার মাধ্যম। এছাড়াও আমি যখনই সুযোগ পাবো, সুযোগটা হাতছাড়া না করার চেষ্টা করব। বাংলায় একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জিনিসটা সেরকম, যেখানেই সুযোগ পাবেন ইংলিশ শেখার, সেখান থেকে আপনি সুযোগটা দুফে নেওয়ার চেষ্টা করুন। ওকে, নাও লেটস মুভ অন টু হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার বেসিক এক্সাম স্কিলস। আমি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি ওয়ান বাই ওয়ান, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এখানে আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমত, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম সিস্টেম। এক্সামের সিস্টেমটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি যে এক্সাম দিতেছেন, আপনি যদি এসএসসি এক্সাম দেন, এসএসসি এক্সামের সিস্টেমটা ভালো করে, আপনি যদি এইচএসসি এক্সাম দেন, এইচএসসি এক্সামের সিস্টেমটা ভালো করে, আপনি যদি বিসিএস এক্সাম দেন, ওই এক্সামের সিস্টেমটা আপনি ভালো করে বুঝবেন। একইভাবে আপনি যেহেতু আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছেন, এজন্য প্রথমেই আপনার উচিত আইএলটিএস এক্সাম সম্পর্কে আগেই যতটুকু জানা যায় জানার চেষ্টা করেন। এটা হচ্ছে একেবারে বেসিক একটা কথা। নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস। বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ আছে, ওগুলো সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানার চেষ্টা করবেন। ওন ইউর কনসেন্ট্রেশন। যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে আইএলটিএস পরীক্ষার জন্য কনসেন্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনোযোগ ধরে রাখতে পারেন, এই জিনিসটা আপনি ইমপ্রুভ করতে পারবেন। ইমপ্রুভ করতে হবে আপনার, এবং ইমপ্রুভ করার জন্য যা যা করা লাগে আপনি করবেন। একটা বই আছে ডোপামিন ডিটক্স, এই বইটাও পড়তে পারেন। আবার আমরা আমাদের রিডিং ক্লাবে এটা নিয়ে আলোচনা করতেছি, এটাতেও আপনি অংশগ্রহণ করতে পারবেন। দেখা যাবে একই সাথে রিডিং স্কিলসও বাড়তেছে, আবার কনসেন্ট্রেশন স্কিলসও আপনি বাড়াইতে পারতেছেন। এক ঢিলে দুই পাখি। লার্ন টু কুল ইওর নার্ভ। আপনি হঠাৎ টেনশনে পড়ে গেলেন, তখন কীভাবে ঠান্ডা হওয়া যায় এই জিনিসটা আপনি শিখতে পারবেন। এগুলো নিয়ে অনেক ট্রিক আছে, এগুলো আপনার ইউটিউব, গুগল অথবা বিভিন্ন বই থেকে পড়ে শিখতে পারবেন। এই জিনিসগুলো অনেক কাজের। বিশেষ করে ব্রিদিং কিছু টেকনিক আছে, কিভাবে ডিপ ব্রেথ নেওয়ার মাধ্যমে আমরা অস্থির মনকে স্থির করতে পারি, এই জিনিসগুলো কিন্তু খুব কাজের। বি এজ রুটিন এজ পসিবল। রুটিন মেনটেন করা খুব 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 গুরুত্বপূর্ণ। আমি আমার এক্সাম দেওয়ার আগে শেষ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ খুব ভালোভাবে রুটিন মেনটেন করছি, এবং এই জিনিসটা আমার এক্সামে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলাইছে। আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য এক্সামিনার্স ওয়ান্ট। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এক্সামিনারের মানসিকতা বোঝা, এক্সামিনারের সাইকোলজি বোঝা, এক্সামিনার আপনার কাছে কি চায়। তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন, কারণ আমরা যখন মূল কোর্সে প্রবেশ করব, তখন আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আলোচনায় গিয়ে এটা নিয়ে আলোচনা করব যে এক্সামিনার আসলে কি চায়। এরপর হচ্ছে বিল্ড দ্য রাইট হ্যাবিটস। সদ অভ্যাস গড়ে তোলা, বদ অভ্যাসগুলো বাদ দিয়ে দেওয়া, বিশেষ করে এক্সাম সংক্রান্ত যে বিষয়গুলো আছে ওইগুলা। এরপর লার্ন টু কন্ট্রোল ইয়োর ইমোশনস। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আবেগ নিয়ন্ত্রণ করার বিষয়টা শুধু সামাজিক জীবনের ক্ষেত্রে প্রযোজ্য না, বরং এক্সাম হলেও এটা গুরুত্ব রাখে। এবং এক্সাম হলে যদি আপনি যে কোনো এক্সামে ভালো করতে চান, তাহলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই সংক্রান্ত এতটুকু আলোচনা হলো আমাদের মূলত ওরিয়েন্টেশনের মূল আলোচনা। এখন আমরা আলোচনা করব আমাদের কোর্স আউটলাইন। কোর্সটা আমরা কিভাবে করব এই সংক্রান্ত আলোচনা। আমরা চটজলদি আলোচনাটা সেরে ফেলি, যেহেতু আমাদের সময় কম। আমাদের কোর্স আউটলাইনটা এরকম, যে আমাদের ক্লাস হবে মূলত শনিবার, সোমবার এবং বুধবার, স্যাটারডেজ, মানডেজ অ্যান্ড ওয়েডনেসডেজ। এখানে স্যাটারডেজ হলো কেন, মানডেজ হলো কেন, কারণ প্রতি সোমবার, প্রতি শনিবার, প্রতি বুধবার, এটা বোঝানোর জন্য এখানে এটা প্লুরাল হয়েছে। টাইমটা কিরকম, মূলত 8:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের মূল ক্লাস হবে। আমাদের মূল ক্লাস হবে 8:30 থেকে 9:30, আর 9:30 থেকে 10:30 পর্যন্ত হবে আমাদের ডিসকাশন অ্যান্ড
স্পিকিং প্র্যাকটিস। কখনো কখনো মূল ক্লাস 1 ঘন্টার চাইতে বেশি হতে পারে, তবে অবশ্যই মূল ক্লাসের পর আমরা ডিসকাশন এবং স্পিকিং প্র্যাকটিসের জন্য একটা ব্যবস্থা রাখব। মূল ক্লাসে আপনাদের মাইক্রোফোন অফ করে দেওয়া থাকবে। ডিসকাশনের সময় এসে আমরা মূলত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব অথবা স্পিকিং প্র্যাকটিস করব। স্পিকিং আমরা রেগুলার প্র্যাকটিস করব। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকের পরে স্পিকিং হবে না। আমরা আগামীকাল থেকে বা আগামী ক্লাস থেকে যখন স্পিকিং মডিউলের আলোচনা শুরু করব, এরপর থেকেই আমরা স্পিকিং প্র্যাকটিসটা শুরু করব এবং স্পিকিং প্র্যাকটিসটা আমি আপনাদের সাথে স্পিকিং প্র্যাকটিস সেশনে। রিসোর্সেস, আমরা মূলত কোন বইগুলোর সাহায্যে বা কোন রিসোর্সের সাহায্যে আমাদের কোর্সটা কমপ্লিট করব। প্রথমত কেমব্রিজ বুকস 8-19, এই রিসেন্টলি 19 বের হয়েছে। তো আপনারা যারা বইগুলা এখনো কালেক্ট করেন নাই, কালেক্ট করে ফেলবেন। তারপর আছে রাইটিং টাস্ক 1+2 বাই রেচেল মিশেল। আমরা মূলত রেচেল মিশেলের রাইটিং বইটাই ফলো করব ফাইলস রাইটিংয়ের জন্য। তারপর আছে স্পিকিং বাই কিরণ মেকার। কিরণ মেকারের একটা বই আছে স্পিকিংয়ের। এটা স্পিকিং মানে সার্বিকভাবে স্পিকিংয়ের জন্য ভালো না হলেও এর স্পিকিংয়ের টপিকের জন্য বা স্পিকিং প্র্যাকটিসের জন্য খুবই ভালো একটা বই। আমরা এই বইটা কালেক্ট করে ফেলবো। এবং লাস্টলি এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বাই রেমন্ড মার্ফি, এই বইটাও আমরা কালেক্ট করব। মূলত এটা হচ্ছে ওই যে আমরা আলোচনা করছিলাম প্র্যাকটিক্যাল গ্রামার শেখা, এই বইটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রামার শেখার জন্য জরুরি। তবে আপনার ইংলিশ স্কিলস যদি খুব বেশি ভালো হয়, এই বইটা কালেক্ট করার দরকার নাই। আর আপনার ইংলিশ স্পিকিং স্কিলস যদি ইংলিশ স্পিকিং না সার্বিক ইংলিশ স্কিলস যদি এত বেশি ভালো না হয়, মোটামুটি ভালো হয়, তাহলে এই বইটা সংগ্রহ করে ফেলতে পারেন। সংগ্রহ করে ফেললে আমি ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করবো কীভাবে এটা প্র্যাকটিস করবেন। তখন এটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার প্র্যাকটিক্যাল গ্রামার সেন্স আরও বেশি গ্রো করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্টলি আইএলটিএস কি, আমার লেখা একটা বই। লেখা বোনার চেয়ে সাজানো বোনাই বেশি বেটার। মূলত আমি উপরের বইগুলার সাহায্য নিয়ে বইটা সাজাইছি এবং ইনশাল্লাহ আপনাদের সবাইকে এটার একটা করে ই বুক আপনাদেরকে গিফট করব, সবাইকে বলতে যারা কোর্সে অংশগ্রহণ করবে তাদেরকে। আর আপনারা যদি এটা হার্ড কপি কিনতে চান তাহলে জিন্দাবাজারে অ্যামাজন লাইব্রেরি একটা আছে, জিন্দাবাজার রাজা মেনশনের 3য় তলায়, এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। মূলত প্রত্যেকটা টপিক একসাথে করে, বেশি বড় না, 250 পৃষ্ঠার একটা বই। যারা কোর্সে অনুসরণ করবেন তাদের কারেক্ট না করলেও চলবে, আমি ইনশাল্লাহ ই বুক আকারে আপনাদেরকে এটা দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের মূল ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনা এবং কোর্স আউটলাইন আলোচনা।